এয়ারফোর্সে যে প্রশিক্ষণ সেটা হলো গিয়ে একজন ফ্লাইট ক্যাডেট হিসেবে জয়েন করার পরে সে জেনারেল সার্ভিস ট্রেনিং করে, ফ্লাইং ট্রেনিং করে, একাডেমিক ট্রেনিং করে এবং এর থিওরি পড়ে এবং একটা এয়ারক্রাফটে ওঠার আগে সে কিন্তু অলরেডি এভিয়েশনের প্রিন্সিপালস যেগুলি আছে মোটামুটি যে সমস্ত সাবজেক্ট আছে সবগুলি পড়াশোনা শুরু করে দেয় এবং বেসিকগুলি সে ভালোভাবেই জানতে পারে। এর ভিতরে অ্যারোডাইনামিক্স রয়েছে, অ্যারো ইঞ্জিন রয়েছে, তারপরে এভিয়েশন ল রয়েছে, নানা ধরনের এভিয়েশন সংক্রান্ত সাবজেক্ট রয়েছে আর কি মোটামুটি। এরপরে সেকেন্ড টার্মে সে ফ্লাইং শুরু করে। ওই পার্টিকুলার এয়ারক্রাফট যেটাতে সে ট্রেনিং করবে সেটার উপরে একটা টাইপ টেকনিক্যাল হয়, মানে এটাকে বলে মোবাইল, আমরা বলি এয়ারক্রাফটে এই এয়ারফোর্সে বলা হয়। সেটার পরে সে প্রথমে এয়ারক্রাফটে ওঠে একজন ইনস্ট্রাক্টর সহ। সেই ইনস্ট্রাক্টর যখন কনফিডেন্ট হন যে এই ছেলে একা একা ফ্লাই করতে পারবে তখন তাকে একা ছাড়া হয়। সেটা নর্মালি 10 থেকে 12 ঘন্টার মধ্যে, কোনো কোনো ক্ষেত্রে কারো হয়তো 15-16 ঘন্টাও লেগে যায়। তারপরে সে একা ফ্লাই করে। একা ফ্লাই করার পরে তার যে অন্যান্য ট্রেনিংগুলি সেগুলি চলতে থাকে এবং মাঝে মাঝে তাকে একা ছেড়ে দেওয়া হয়, সোলো ফ্লাইট যেটাকে আমরা বলি। এটাকে প্রথমটা হচ্ছে ফার্স্ট সোলো, এরপর সাবসিকুয়েন্টলি সে বিভিন্ন ফ্লাইট করতে থাকে এবং মাঝে মাঝে সোলো ফ্লাইট করে। এগুলি প্রোগ্রাম করা আছে, কোনটার পরে কখন ইনস্ট্রুমেন্ট ফ্লাইং হবে, কখন জেনারেল ফ্লাইং হবে, হ্যাঁ, এইগুলি নাইট ফ্লাইট ফ্লাইং কখন হবে, এগুলি সমস্ত কিছু ভাগ করে দেওয়া আছে কখন কোনটা হবে, একেবারে একটা প্ল্যানের মধ্যে থাকে এটা। এরপরে সে কেউ হয়তো হেলিকপ্টারে যায়, কেউ হয়তো ফাইটারে যায়, কেউ ট্রান্সপোর্টে যায়, সে তার ওই টাইপের উপরে সে আবার প্রশিক্ষণ নেয় এবং আবার সোলো ফ্লাইট করে। এখন কোনোটা আছে ডুয়েল ককপিট, কোনোটা আছে সিঙ্গেল ফাইটার, যেরকম ফাইটারের সিঙ্গেল ম্যান ককপিট যেগুলি, সেখানে ওই ডুয়েল সিটার যেগুলি আছে সেটাতে প্রশিক্ষণ করে এবং সেই ডুয়েল সিটারে একজন পাইলট যায় তখন সে সোলো যখন করে। এটাই নিয়ম এবং এই প্রক্রিয়ার মধ্যে প্রতিটা মিলিটারি পাইলটই যায় আর। এবং সিভিল পাইলটদের ক্ষেত্রেও সে বেসিক যে এয়ারক্রাফটটা সেসনা অথবা অন্য যে কোনো সেটাতে সে ফ্লাইং শুরু করে। পরে ইনস্ট্রাক্টর যখন মনে করে যে সে সোলো ফ্লাইট করার যোগ্য তখন সে সোলো ফ্লাই করে একা। এরপরে সে তার প্রশিক্ষণের যে সিলেবাসটা রয়েছে সেটা কমপ্লিট করার পরে ওই প্রক্রিয়ার মধ্যে প্রথমে সে পিপিএল পায়, এরপর সিপিএল পায়। একটা নির্দিষ্ট আওয়ারের পরে তাকে ফ্রোজেন এটিপিএল দেওয়া হয়। অর্থাৎ তার মানে হচ্ছে গিয়ে এই সংক্রান্ত যে নলেজটা রয়েছে সেটা সে অ্যাকোয়ার করার পরে এবং সিভিলেশনের পরীক্ষা দেওয়ার পরে সে একটা এটিপিএল ফ্রোজেন হয়। এবং যখন সে নির্দিষ্ট আওয়ার ফ্লাই করে এবং ক্যাপ্টেন হিসেবে বা কমান্ডে নিজের নিয়ন্ত্রণে এয়ারক্রাফটটাকে নিয়ে সে যখন প্রথম ফ্লাই করে তখন তার এটিপিএলটা ইস্যু হয়। মানে কালকে তো একেবারে যে ক্যাপ্টেন এটা তো প্রথম সোলো ছিল সেই এয়ারক্রাফটে। এর আগে সে বেশ কয়েকটা সোলো করেছে। মানে এই এয়ারক্রাফটে F7 ইজ অ্যান অ্যাডভান্সড ফাইটার। হ্যাঁ, তো এই এয়ারক্রাফটে তার ফার্স্ট সোলো, কিন্তু এর আগে সে বেশ কয়েকটা সোলো করেছে। ভাই আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে, যে একটা মানে টেক অফের সময় এবং ল্যান্ডিংয়ের সময় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই বিষয়গুলোতে কি আপনারা প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এটা শুনবো। তার আগে কামরুল ভাই, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে এত বড় পরিসরে যে আয়োজন করে বাংলাদেশের এয়ারপোর্টকে রেডি করা হচ্ছে, সেটি আসলে আপনাদেরকে মানে কোনো সুবিধা দেবে না এরকম বলতে পারছেন? না, ঠিক সুবিধা দিবেন না তা না। দেখেন যে বর্তমানে প্রায় 34টা বিদেশি এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে অপারেশনে আছে। 100% বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপর বেস করেই সেই এয়ারলাইন্সগুলো তাদের বিজনেস প্ল্যান এবং তাদের এয়ারলাইনের যে প্ল্যান সেটা কিন্তু তারা সাজিয়ে বাংলাদেশে অপারেশনে আসতেছে। ইন ফিউচারে যে এয়ারলাইন্সগুলো আসার পরিকল্পনা তাও কিন্তু বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপর বেস করেই। এমিরেটস কিংবা কাতার এয়ারওয়েজ কিংবা আদার্স বিদেশি এয়ারলাইন্স কিন্তু তাদের দেশের নাগরিকদেরকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসতেছে না। তারা 0 ডে থেকেই বাংলাদেশি প্যাসেঞ্জার ডিপেন্ডেন্ট। হোয়ারাস বাংলাদেশি কেরিয়ার আজকে প্রায় এই 54 বছরে আপনার প্রাইভেট এয়ারলাইন্সও শুরু হয়েছে 28-29 বছর,
এখানে আপনার 8-9টা এয়ারলাইন্স কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, এই যে এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে, তো এই এয়ারলাইন্সগুলো কিন্তু দেশের বাইরে পার হয়ে কিন্তু বিদেশে বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা ফ্লাইট অপারেট করেছে। এখন বাংলাদেশে যে পলিসিগত যেসব ব্যাপারগুলো আছে, লাইক আমি এখন চার্জেস কথা বলি, অ্যারোনটিক্যাল চার্জ কিংবা নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে, এখানে অ্যারোনটিক্যাল চার্জের ভিতরে ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, এই যে চার্জগুলো আছে এগুলা বাংলাদেশি ক্যারিয়ার, সেটা ন্যাশনাল ক্যারিয়ার এবং প্রাইভেট এয়ারলাইন সেম। আপনি এই ক্যারিয়ার, আমরা ঢাকা থেকে কুয়ালালামপুরে যদি বোয়িং 737-800 দিয়ে এয়ারক্রাফট দিয়ে অপারেট করি, আমাকে ওইখানে 15,000 to 20,000 টাকা পে করতে হয় ফর ল্যান্ডিং। সেম এয়ারক্রাফট যখন ঢাকায় ল্যান্ড করছে প্রায় 2.5 লক্ষ টাকা আমাকে পে করতে হচ্ছে। এটা কেন? এটা হচ্ছে এখন সিভিল এভিয়েশন রেগুলেটরি অথরিটি যদি এই পলিসিটা আজকে লম্বা সময় ধরে ক্যারি করছে, এবং আমরা কিন্তু বরাবরই সিভিল এভিয়েশনের কাছে এবং মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি এই চার্জেসগুলোকে রিডিউস করা। এবং শুধু এইটা না, আপনার সারচার্জে একটা ব্যাপার আছে, প্রতি মাসে 6% হারে ইয়ারলি 72% আমাকে চার্জ পে করতে হচ্ছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিংবা আমরা যেসব দেশগুলোতে অপারেট করি সেখানে 12 to 18%-এর মধ্যে সেই চার্জগুলো, সেখানে আমরা পে করছি 72%। এখন এখানে এই দাবিগুলো করতে করতে অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ হওয়ার মিছিলটাই আসলে বড়। আজকে দেখেন মাত্র 3টা প্রাইভেট এয়ারলাইন্স কিন্তু অপারেশন আছে, ইউএস বাংলা, এয়ারএস্ট্রা এবং নভোএয়ার। সেখানে ইউএস বাংলা ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট করছে বিমানের সাথে। এখন এই পলিসিগত ব্যাপারগুলো যতক্ষণ পর্যন্ত আসলে চেঞ্জ না করবে, আমাদের দেশে একটা বাংলাদেশের সংবিধানে আমাদের জনগণের স্বার্থে দেখা গেলো 15-16টা অধ্যাদেশ আমাদের অলরেডি চেঞ্জ হয়েছে। তো সেখানে যদি আমাদের বিজনেসকে টিকে রাখার জন্য, দেশীয় এয়ারলাইন্সগুলোকে টিকে রাখার জন্য, ইন্ডাস্ট্রিকে টিকে রাখার জন্য যদি পলিসি রেকটিফাই করা দরকার পড়ে, চেঞ্জ করা দরকার পড়ে, আমার মনে হয় সেটা সময়ের প্রয়োজনে এখন এই চেঞ্জগুলো আসলে করাটা প্রয়োজন হয়ে গেছে। আদারওয়াইজ আমরা যে মানে আমি বলবো যে একটা লেভেল প্লেইং ফিল্ডের বাইরে যে আমরা যে বিদেশি এয়ারলাইন্সের সাথে বিট করছি, এইটা হয়তো ভবিষ্যতে সম্ভব হয়ে উঠবে না। মাকসুদ ভাই কি বলবেন? যেটা বলছিলাম যে একেবারেই শেষ টাইম আমাদের, আপনি সব শেষ 2 মিনিট আপনি বলুন যে বিষয়টা হলো একটা ক্যাপ্টেন হিসেবে, আপনি পাইলট হিসেবে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় কি মানে বিষয়গুলো আপনার ফেস করেন, বা গতকালকে সেটা কী ধরনের ফেস করতে পারে সেই বিষয়গুলো, বা কি হয়ে থাকতে পারে? দেখেন, প্রফেশনাল এভিয়েশন যেটা আমাদের মানে প্রফেশনালিজমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা অ্যাকশন আমাদের কিন্তু মেজার, মানে আমাদের চেকলিস্ট রয়েছে এবং সেটার প্রতি পদে আমরা ফলো করে যাই, এবং এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই। এই ল্যান্ডিং আমার জীবনে আমি হাজার করেছি, টেক অফ আমি হাজার করেছি। এর মধ্যে কোনো যদি বিচ্যুতি, মানে এয়ারক্রাফটে যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে সেটার জন্য আমরা 6 মাস পর ট্রেনিং নিই, ঠিক আছে? এবং মিলিটারি ফ্লাইংয়ের ক্ষেত্রেও ট্রেনিংয়ের ব্যাপারগুলি কিন্তু এরকমই থাকে। সেফটির ক্ষেত্রে আমরা কোনো রিস্ক নেই না, কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হলে সেটার প্রভাব কিন্তু সুদূর প্রসারী, একটা কার অ্যাক্সিডেন্টের মতো না, বা একটা বাস অ্যাক্সিডেন্টের মতো না। এটার রিপলসটা পড়ে পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিতে। কাজে এখানে কোনো সুযোগ রাখা হয় না সাধারণত। আমরা যে টেক অফ করি, এখানে যেই কতখানি টানতে হবে, কত শক্তি দিয়ে, কতখানি আমাদেরকে পিচ, আমাদের স্ট্যাবিলাইজার ট্রিম রাখতে হবে, কত ওজন হলে কত স্পিডে টেক অফ করতে হবে, সমস্ত কিছু ফ্ল্যাপ কতখানি নিতে হবে, সব কিছু কিন্তু একটা ফিক্সড। এটা একেবারে মানে প্রত্যেক সময় প্রত্যেক এনভায়রনমেন্টে 1 ডিগ্রি টেম্পারেচারের সাথে এটা রিলেটেড, এবং সেটা আমরা ক্যালকুলেট কীভাবে করতে হবে সেটার উপরে প্রতিনিয়ত আমাদের ট্রেনিং হচ্ছে। ফাইটার ফ্লাইং বা মিলিটারি এভিয়েশনের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। এই সেফটির ফিচারগুলি প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে, এবং নতুনভাবে আমরা নিজেদেরকে আপডেট করছি, এবং আমরা আরও বেশি সেফ হচ্ছি। সোজা কথা হলো কি, এভিয়েশন ইন্ডাস্ট্রি অ্যাজ সাচ ক্যানট অ্যাফোর্ড অ্যাক্সিডেন্টস। হ্যাঁ, তো এটার থেকে ক্রমশ আমরা দূরে সরে আসতে পারছি, এবং আগে যত ঘন অ্যাক্সিডেন্ট হতো এখন কিন্তু অনেক কম হয়। কিন্তু তারপরেও ব্যাপার হলো গিয়ে যে কিছু জিনিস আছে যেগুলি হবেই। আমরা অ্যাক্সিডেন্টকে আমরা জিরো কোনো দিনই করতে পারবো না, বোধহয় কোনো দিন সম্ভব নয়, সুযোগ নেই এটা। হ্যাঁ, এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে, হিউম্যান ফ্যাক্টর রয়েছে, আমাদের মেকানিক্যাল কিছু বিষয় রয়েছে, এগুলি থাকবেই। কিন্তু তারপরে অন্য যে কোনো ক্ষেত্রের চেয়ে এভিয়েশন
সেক্টরটা অনেক বেশি সেফ কেন? কারণ দিস ইজ এ বিজনেস, হ্যাঁ, এবং দিস ইজ অ্যাবাউট লাইফ।